এখানে ইউনিক স্টপ। তোমাকে আর কখনোই পাওয়া যাবে না আমি জানি, তবু আমি খুঁজি। একাত্তর আর 52 ইতিহাসের ফাঁকে ফাঁকে তোমাকে খুঁজছি বাবা। বাবার ইতিহাস আমাদের কাছে এখন আগামীর মঙ্গল বার্তাও। এখানেই খুঁজছি সেই বার্তা আমি। স্টপ। বাংলাদেশ সে তো বাবারই প্রতিকৃতি। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি সেই সব স্বপ্ন সারথীকে, যাদের মেধা আর মননে শক্তি পেয়েছিল 1971-এর দিশেহারা বাঙালি জাতি, সুগম হয়েছিল মুক্তির পথ। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আজহার লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজহার। মোমো, আমি যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি সেই মুহূর্তে কিন্তু ঢাকার অদূরের এই রায়ের বাজারের বধ্যভূমিতে কিন্তু লোকে লোকারণ্য। আপনি জানেন যে এই রাতের নিস্তব্ধতা ভেদ করে কিন্তু এখানে লোকে লোকারণ্য হয়েছে, কারণ হলো যে আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনি জানেন যে 1971 সালের বিজয়ের ঠিক প্রাককালে মাত্র 2 দিন আগে এইখানে কিন্তু বাংলাদেশের সেই সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে, লেখক, সাংবাদিক এবং সাহিত্যিকদেরকে কিন্তু এইখানেই এই রায়ের বাজারের এই হাটখোলায় এনে কিন্তু এখানে কিন্তু পাকিস্তানি হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিল এবং তারা চেয়েছিল যে এই জাতি যাতে ভবিষ্যতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে এবং সেই জাতি যাতে ভবিষ্যতে মেধাশূন্য হয়, সেই জন্যই কিন্তু এই রায়ের বাজারে এনে মাত্র তারা নিশ্চিত পরাজয় জেনে কিন্তু এখানে হত্যা করেছিল। আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই ঠিক 12টা 1 মিনিটে কিন্তু এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এখানে চলে এসেছে এবং তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ মানুষ জাতির সেই সূর্য সন্তানদেরকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে চলে এসেছেন। এবং মোমো, আমি এর পাশেই আমি যতদূর জানতে পেরেছি যে শহীদদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে আসবেন শ্রদ্ধা জানাতে এবং আগামীকাল সকালেও কিন্তু সারা দিন ব্যাপী শহীদদের স্মরণে কিন্তু নানা ধরনের কিন্তু আয়োজন রয়েছে এবং এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসবেন। ঠিক এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কিন্তু এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন শ্রদ্ধা জানাচ্ছে। মোমো, আমি কিন্তু এর আগে এখানে এসেছিলাম এবং তখন কিন্তু দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন, খেলাঘর থেকে শুরু করে তারা কিন্তু ঠিক এই শহীদ মিনারের দক্ষিণ পাশে কিন্তু মোমবাতি প্রজ্বলন করেছে এবং সেখানে কিন্তু আমাদের এই 14 ডিসেম্বর যারা শহীদ হয়েছিল, শহীদ মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সারের মতো বুদ্ধিজীবীদের কিন্তু সেখানে ছবি দেওয়া আছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই ঢাকার রায়ের বাজার আর একটি শোকে বিহ্বল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। মোমো, এই ছিল রায়ের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, এতক্ষণ রাজধানীর রায়ের বাজার থেকে দেখছিলাম বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। বুধবার অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। বিপিএল এ সকার ক্লাব ফেনীর বিপক্ষে কষ্টের জয়ে শিরোপার রেসে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। লিগের শেষ প্রান্তে ম্যাচ পাতানোর শঙ্কায় বন্দরনগরীর দলটি। এবং রাতে ইংলিশ লিগে বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ বোর্নমাউথ।
মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। শুরুতেই টাইগার ক্রিকেটের প্রসঙ্গ। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। নর্থ সিডনি ওভালে দু দলের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর 1টায়। কিছুদিন আগেই বিপিএল ব্যস্ত সময় পার করে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের শক্ত দল সিডনি সিক্সার্সের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় আদর্শ প্রস্তুতি নিতে কোচ হাতুরু সিংহের এই পরিকল্পনা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় 11 জনের অধিক ক্রিকেটার বাজিয়ে দেখবেন হাতুরু। এ ম্যাচে মুস্তাফিজকে খেলানো হবে বলেও আভাস মিলেছে। অন্যদিকে বিগ ব্যাশের অন্যতম জনপ্রিয় দল সিডনি সিক্সার্সে খেলে থাকেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জস হেজলউড, নাথান লায়ন এবং জ্যাক্স বার্টরা। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় তারা খেলবেন না এ ম্যাচে। তবে যথারীতি সিডনি সিক্সার্সকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন কিংবা দক্ষিণ আফ্রিকান ইয়োহান বোখারা। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। গ্রুপ পর্বে ভালো করার লক্ষ্য স্থির করলেও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নেয়াই মূল উদ্দেশ্য বাংলাদেশের যুবাদের। পাশাপাশি দলের অধিকাংশ সদস্য নতুন হওয়ায় নিজেদের মাঝে বোঝাপড়াটাও সেরে নিতে চান ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক ও ম্যানেজার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর এবার যুব এশিয়া কাপের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আর সেই লক্ষ্যে দীর্ঘদিন বিকেএসপিতে অনুশীলন করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছেন সাইফ আফিফরা। এশিয়া কাপ দিয়েই দলের অধিকাংশ সদস্যের অভিষেক হতে যাচ্ছে যুব ক্রিকেট ক্যারিয়ারের। তবুও সার্বিক প্রস্তুতিতে নতুন দল নিয়ে আসার কথা শোনাচ্ছেন অধিনায়ক সাইফ হাসান। 4-5 মাস ধরে আমরা বিকেএসপিতে ক্যাম্প করছি, এখানে ক্যাম্প করছি, আমরা 5টা ম্যাচ খেলছি আপনার বাইরে সারপ্রাইজ টিমের সাথে, তারপর নিজেদের মধ্যেও ম্যাচ খেলছি। এরা নতুন একটা টিম, আমাদের সবাই মানে অনেকেই আর কি ডেবু হচ্ছে ওয়ানডে ইন্টারন্যাশনাল আন্ডার 19-এ। সো এখানকার মেইন ইয়াটা হলো আমরা এখান থেকে যত কিছু শিখে নিতে পারবো। যারা নতুন আছে তারা যদি একটু হলেও এক্সপিরিয়েন্সটা বাড়ে, এটা আমাদের ওয়ার্ল্ড কাপে বা সামনের সিরিজগুলো কাজে দিবে। লক্ষ্য শুধু যুব এশিয়া কাপ নয়, এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও সেরে নেয়াই লক্ষ্য বাংলাদেশের। আর যুব এশিয়া কাপের পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বকাপের জন্য দল গোছাতে চান দলের ম্যানেজার ও নির্বাচক এহসানুল হক সেজান। 2016 ওয়ার্ল্ড কাপের পরে এইটাই আসলে আমাদের ফার্স্ট ট্যুর এবং ইন্টারন্যাশনালিও কিন্তু সবাই নতুন টিম করেছে। সো ওদের শক্তিমাত্রাটা কি আমরা জানি না, আমাদেরও যে কতটুকু স্ট্রেংথ কোথায় লুফার এটাও আমরা জানি না। এই টুর্নামেন্টটা আসলে আমি বলবো যে আমাদের ফোকাসটা থাকবে যে টিমটা ইউনাইটেড করা এবং টিমটাকে কম্বাইন করা। যুব এশিয়া কাপের আগের 2 আসরে গ্রুপ পর্ব পর্যন্তই ছিল বাংলাদেশের যাত্রা। তবে গত যুব বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পাওয়া ইয়ং টাইগারদের ওপর এখন প্রত্যাশাটা অনেক বেশি। তাই প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেয়া সাইফের লক্ষ্য অন্তত আসরের সেমিফাইনাল, যার ব্যতিক্রম ছিল না ম্যানেজারের কণ্ঠেও। ফার্স্ট ম্যাচটা আমাদের 15 তারিখ আফগানিস্তানের সাথে, এটা যদি আমাদের আল্লাহর রহমতে ভালো যায় তাহলে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট রাউন্ডটা খুব মানে ভালো মতো উঠবো ইনশাআল্লাহ। এখন যে আমাদের স্টার আছে সেটা হলো যে আমরা সেমিফাইনাল ইনশাআল্লাহ খেলার একটা পসিবিলিটি হবে এবং সেমিফাইনাল খেলার পরে আসলে আমরা আমরা সেট করতে পারবো যে আমরা ফাইনাল খেলবো কি না। 15 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলে এবার থাকছে বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কষ্টের জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সকার ক্লাব ফেনী বিপক্ষে 2-1 গোলে জিতেছে শিরোপা দৌড়ে টিকে রইল চট্টগ্রামের জায়ান্টরা। এই জয়ে 19 ম্যাচ শেষে 40 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আরেক ম্যাচে রহমতগঞ্জকে 5-4 গোলে হারিয়েছে টিম বিজেএমসি। শীতের পড়ন্ত বিকেল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2 ভিন্ন মিশন নিয়ে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী ও সকার ক্লাব ফেনী। পা পিছলে পড়লেই শিরোপার মিশন শেষ হয়ে যাবে বিগ বাজেটের দল চট্টগ্রাম আবাহনীর, আর রেলিগেশন শঙ্কায় সকার ক্লাব। এমনিতেই ছুটির বিকেল, গ্যালারি ভর্তি দর্শকদের প্রত্যাশা থাকলেও বঙ্গবন্ধুর সবকটি গ্যালারি খুঁজেও পাওয়া যায়নি শখানেক দর্শক। দেশের ফুটবলের দুর্দিনের চিত্রটা তাতে আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচেও ছিল না তেমন কোনো উত্তেজনা। 16 মিনিটে ওমর ফারুকের ক্রস থেকে দুর্দান্ত গোল করে সকার ক্লাবকে 1-0 গোলে লিড উপহার দেন মাহবুবুল ইসলাম হিমু। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লারি বাবা লোলার দল। 26 মিনিটে ডিফেন্ডার নাসিরের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী।
এরপর শুধুই আক্রমণ আর পাল্টা আক্রমণ, কিন্তু ছন্ন ছাড়া সেসব আক্রমণের কোনোটি থেকেই গোল হয়নি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে হঠাৎই জেগে ওঠে চট্টগ্রামের রাজারা। সকার ক্লাবের আনন্দে জল ঢেলে দেন নাইজেরিয়ান অ্যালিসন ওদুকা। তার একক চেষ্টার গোলে আনন্দে ভাসে চট্টগ্রাম আবাহনী। তবে গোলের সময় নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত হার মেনে নিয়েই মাঠ ছাড়ে সকার ক্লাব। দিনের প্রথম ম্যাচটা নিষ্প্রাণ হলেও পরের ম্যাচে সে আক্ষেপ ঘুচিয়ে দেয় টিম বিজেএমসি ও এবারের আসরের চমক জাগানো দল রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকেই ছিল তীব্র উত্তেজনা। একের পর এক গোলে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল দুদলই। তবে শেষ হাসি হেসেছে টিম বিজেএমসি। এই ম্যাচে টিম বিজেএমসির হয়ে 3টি গোল করেছেন এলিটা কিংসলে, 1টি করে গোল করেছেন তপু ও স্যামসন। তবে 76 মিনিটের লাল কার্ডও দেখতে হয়েছে স্যামসনকে। রহমতগঞ্জের হয়ে 3টি গোল করেছেন সিও। এছাড়া 1টি গোল এসেছে মামুনের পা থেকে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলের বাকি রাউন্ডের ম্যাচগুলোয় কঠোর নজরদারি করবে সাইফ গ্লোবাল স্পোর্টস। আর সেখানে কোনো অসঙ্গতি খুঁজে পেলে তা ফিফা বরাবর নালিশ করা হবে। মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে ফুটবলের উন্নয়নে তারা যে পৃষ্ঠপোষকতা করছে তার ইতিবাচক প্রভাব দৃশ্যমান না হলে তা বাতিলেরও হুমকি দেন এই ক্রীড়া সংগঠক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ করা পেটার বিষয়টি বেশ পুরনোই। রেলিগেশন এড়াতে কিংবা চ্যাম্পিয়নশিপ দখলে বিভিন্ন সময় ক্লাবগুলো যে সমঝোতার ম্যাচ খেলেছে তার প্রমাণও মিলেছে ইতিপূর্বে। তাই আরও একটি মৌসুম শেষ হওয়ার দ্বার প্রান্তে এসে ফুটবল পাড়ায় মাথা চাড়া দিয়ে উঠেছে এমন গুঞ্জন। দ্বিতীয় পর্বের শুরুতে শিরোপার রেসে বেশ কয়েকটি দল থাকলেও 19তম রাউন্ডে এসে এই লড়াইটা এখন শুধুই ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে। টেবিল টপার আকাশের নীলরা একটু পা হড়কালেই সুযোগ প্রসারিত হবে বন্দরনগরী ক্লাবটির। এমন পরিস্থিতিতে একটু বেশি সতর্ক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস। কেননা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে তাদের সম্পৃক্ততাটা যে সবারই জানা। এখন যে খেলাগুলো হবে এই প্রতিটা খেলায় তো আমাদের ভিডিও হচ্ছে, তবে এগুলো খুব স্পেশালি আমরা আমাদের স্পেশালাইজ দিয়ে আমরা মনিটরিং করবো যাতে খেলাগুলো পরিচ্ছন্ন খেলা হয়। রেফারিদেরকে অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করতে হবে এবং অত্যন্ত স্ট্রং মনিটরিং করে যে ডিসিশন দেওয়ার আগে যারা ভালো করে দেখে নেয়। কারণ এবারে আমরা যদি কোনো দেখি কাউকে সাপোর্ট করতেছে, ডেফিনেটলি আমরা ফুটবলের সর্বোচ্চ জায়গায় জিনিসটা নিয়ে যাবো। বেশ বড় অঙ্কের টাকা খরচ করে বিপিএল এর পৃষ্ঠপোষক হয়েছে এসটিএস। তবে কদিন আগে ঘোষিত বাফুফের মহাপরিকল্পনায় নাকি ডাকা হয়নি তাদের কোনো প্রতিনিধিকে। এমন অবস্থায় গুঞ্জন চলছে দুপক্ষের সম্পর্কের অবনতি নিয়ে। তবে সম্পর্ক দিয়ে নয়, বরং পেশাদারি দৃষ্টিভঙ্গিতে ফেডারেশনের সঙ্গে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা টোটাল ফুটবলের ডেভেলপমেন্ট করার জন্য, ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করার জন্য। তো এই প্রক্রিয়াতে যদি আমরা দেখি যে না এটা এখান থেকে ডেভিয়েট অন্যদিকে চলে যাচ্ছে, তা ডেফিনেটলি ওয়ান ফাইন মর্নিং হয়তো আমরা ডিজায়ার হয়ে যাব। এছাড়াও আগামী 4 বছরের যে কর্মপরিকল্পনা দিয়েছে বাফুফে, ফুটবলের সত্যিকার উন্নয়ন ঘটাতে হলে সেখানে কিছুটা সংশোধনের দরকার বলে মনে করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশে দাবার খবর। দাবা প্রিমিয়ার লিগে শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে উঠল সাইফ স্পোর্টিং। 8ম রাউন্ড শেষে 8 খেলায় 16 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তরফদার রুহুল আমিনের দল। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব 14 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ নৌবাহিনী দল আছে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তিতাস ক্লাব 10 পয়েন্ট নিয়ে আছে 4 নম্বরে। 8ম রাউন্ডের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবকে 3-1 ব্যবধানে হারায় সাইফ স্পোর্টিং। চাইনিজ গ্র্যান্ডমাস্টার বু জিয়াংজি শেখ রাসেলের ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগকে ও আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এমোটাইড ফারুককে হারান। গত 2 বছর দাবা প্রিমিয়ার লিগের সাফল্য আশা যোগাচ্ছে এই খেলার ভবিষ্যৎ নিয়ে। এবছরই প্রযুক্তির ছোঁয়ায় উন্নতি এসেছে 64 ঘরের এই বুদ্ধির খেলায়। ফেডারেশনের সহসভাপতি গাজী সাইফ তারিক জানিয়েছেন, দাবায় পৃষ্ঠপোষক বৃদ্ধি পাওয়াতে জৌলুস বাড়ছে বাংলাদেশের দাবায়। আর বিদেশের নামিদামি নামগুলো এখন বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলায় প্রতিযোগিতা বাড়ছে ঘরোয়া দাবায়, যা মান বাড়াচ্ছে জাতীয় পর্যায়ে দাবারুদের। 64 ঘর ও 32 গুটির লড়াইয়ে এই সেদিনও ছিল কাগজে বোর্ড। খেলা দেখতে আসা দর্শকরা চেয়ে থাকতেন কখন কোন গুটি নাড়াচ্ছেন দাবারুরা।
দর্শকদের অপেক্ষা সেদিন ফুরালো। ইলেকট্রনিক চেস বোর্ডে এখন সরাসরি দেখতে পাবেন প্রিয় দাবারুর চাল। ফেডারেশন সহ সভাপতি জানিয়েছেন সাইফ গ্লোবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় এই আধুনিকতার ছোঁয়া দাবা অঙ্গনে। তবে ফেডারেশন যাতে নিজ অর্থায়নে আরো উন্নয়ন আনতে পারে সেজন্য নিজস্ব দাবা ভবন গঠনের কথাও ভাবছেন এই সংগঠক। এক একটা বোর্ডের দাম অলমোস্ট 1 লাখ টাকা। তো এই বোর্ডটাতে সরাসরি ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখছেন। এটা মানে আমাদের নেত্রী সে ডিজিটাল যুগে পদার্পণ করছে বাংলাদেশ, তার আমরা দাবা ফেডারেশন এখন ডিজিটাল যুগে বলা যায় যে ঢুকে পড়ছে আর কি। তো এই বোর্ডগুলো খুব এক্সপেন্সিভ এবং খুব সেন্সিটিভ। এর একটা গুটি যদি হারায় যায় বোর্ড কানা। কমিটির একটা লক্ষ্য আছে যে আমরা দাবা ভবন তৈরি করব এবং যেটা ইনকাম জেনারেট করবে। এই ইনকাম জেনারেট করলে পরে তখন দেখা যাচ্ছে যে আমাদের হাত পাতার এটা কমে যাবে। এবারের প্রিমিয়ার লিগ এখন বেশ জমজমাট। সাইফ গ্লোবাল স্পোর্টস ও শেখ রাসেল মেমোরিয়াল দলের এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাইফ গ্লোবাল স্পোর্টসের অধিনায়ক জানিয়েছেন দুজন সুপার গ্র্যান্ডমাস্টার নিয়ে আসার ফলেই এই প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে উঠেছে দাবা প্রিমিয়ার ডিভিশনে। চীনের একজন এসছেন আর রাশিয়ান একজন। চীনের যিনি এসছেন উনি অ্যাকচুয়ালি জুনিয়র গ্র্যান্ডমাস্টার হিসেবে ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন। ওয়ার্ল্ডে 5 জন গ্র্যান্ডমাস্টার আছেন যারা 13 বছর বয়সে জুনিয়র হিসেবে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছে। এর মধ্যে চাইনিজ যে বু এসছেন উনি রেকর্ড করা। চাইনিজ গ্র্যান্ডমাস্টার বু জিয়াংজি ও রাশিয়ান গ্র্যান্ডমাস্টার গোগানোভের শক্তিতেই চলতি আসরে দুর্বার সাইফ গ্লোবাল স্পোর্টস। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। 14তম জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর নারী বিভাগে এই শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। এদিকে ছেলেদের জুনিয়র বিভাগে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও মেয়েদের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। সিনিয়র বিভাগে 6টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ সহ মোট 12টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী, আর 2টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ 9টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে সিনিয়র নারী বিভাগে 12টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার, আর এই ইভেন্টে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। এদিকে জুনিয়র ছেলে বিভাগে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের পদক সংখ্যা 4টি, আর মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির সংগ্রহ 3টি পদক। খেলার সময় আরও থাকছে বাংলাদেশ ও ভারতে টেস্ট ক্রিকেটে ব্যর্থতায় ইংলিশদের অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত অ্যালিস্টার কুকের। পরবর্তী অ্যাশেজের একটি ম্যাচ অ্যাডিলেডে হবে ডে নাইটে। সিরাজগঞ্জে হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লিগ SPL T20-র প্রথম আসর। জমকালো ফাইনাল খেলা দেখতে ক্রিকেটার আর স্থানীয় ক্রিকেট ভক্তদের পদচারণায় মুখর ছিল শহীদ শামসুজ্জামান স্টেডিয়াম। ফাইনালে সিরাজগঞ্জ সুপার কিংসকে 51 রানে হারিয়ে শিরোপা জিতেছে সিরাজগঞ্জ টাইগার্স। জেলার প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। জেলা পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজন করা হয় SPL T20 ক্রিকেট লিগ। 6টি টিম নিয়ে অনুষ্ঠিত খেলার পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল সিরাজগঞ্জ টাইগার্স ও সিরাজগঞ্জ সুপার কিংস মুখোমুখি হয় ফাইনালে। আর এতে বিভিন্ন দলের স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি খেলছে জাতীয় দলের খেলোয়াড়। জেলা পর্যায়ে এমন খেলা দেখতে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ভিড় জমায় হাজারো মানুষ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিরাজগঞ্জ টাইগার্স। 20 ওভারে 5 উইকেটে 132 রান করে। জবাবে 133 রানের টার্গেট নিয়ে খেলতে নামে সিরাজগঞ্জ সুপার কিংস। 17 ওভার 1 বল খেলে 10 উইকেটে 81 রান করে অল আউট হয়ে যায় সুপার কিংস। ফলে 51 রানে জিতে টাইগার্স। সিরাজগঞ্জে এই ধরনের আয়োজন সচরাচর হয় না, এই ধরনের আয়োজন হয়েছে, আমরা এটাতে অনেক খুশি। টাইগাররা যারা দেশকে রিপ্রেজেন্ট করে তারা এসেছে আমাদের সিরাজগঞ্জের মাটিতে, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। ক্রিকেটের অনেক বড় ফ্যান, তার ভিতর ন্যাশনাল প্লেয়ার এসেছে, অবভিয়াসলি আমরা আরেকটু এক্সাইটেড। ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে আরো এমন টুর্নামেন্টের আয়োজনের অনুরোধ জানালেন জাতীয় দলের খেলোয়াড়রা। আমার মনে হয় যে সবখানে এইভাবে টুর্নামেন্ট করা উচিত, যাতে বাংলাদেশের পাইপলাইনে যারা প্লেয়ার আছে যারা খেলার সুযোগ পায় না, সারাদিন শুধু প্র্যাকটিসই করে, তো তাদের জন্য এটা খুব বড় অপরচুনিটি। যত ঢাকার বাইরে ক্রিকেট হবে ততই কিন্তু আমাদের লোকাল ক্রিকেটাররা বের হয়ে আসবে। ভালো একটা আয়োজন করছে, আর এটা আরেকটু হয়তো ফার্স্ট টাইম আরো একটু বেটার হবে যদি নেক্সট টাইম আরো এইটা যদি কন্টিনিউ করে। সামনের দিনে আরো বড় পরিসরে SPL ক্রিকেট লিগ আয়োজনের কথা জানালেন টুর্নামেন্টের আয়োজক ও টিমের ওনাররা। আমাদের উদ্দেশ্যটা সিরাজগঞ্জের তরুণ প্রজন্ম ক্রিকেট মাঠে আসবে, তারা খেলাধুলা করবে এবং এখান থেকে একটা সময় তারা খেলতে খেলতে
জাতীয় টিমে, ঢাকার লিগ ভিত্তিক টিমে তারা প্রতিনিধিত্ব করবে। সিরাজগঞ্জ টাইগার্সের জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ SPL T20। জেলা পর্যায় থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরির জন্য এ ধরনের আয়োজন প্রতি বছর করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। গুডিসন পার্কে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে স্বাগতিক এভারটনের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল। অন্যদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় জয়ে উজ্জীবিত লেস্টার সিটি গোল্ড স্যান্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বোর্নমাউথের। ম্যাচ দুটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:45। ইংলিশ প্রিমিয়ার লিগের গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটলেও লিস্টার সিটির জন্য এবারের মৌসুম পরিণত হয়েছে দুঃস্বপ্নে। কারণ একের পর এক হারে পয়েন্ট টেবিলে শোচনীয় অবস্থানে ফক্সরা। এমন অবস্থায় গোল্ড স্যান্ডস স্টেডিয়ামে টেবিলের 12 নম্বরে থাকা স্বাগতিক বোর্নমাউথের মুখোমুখি হতে যাচ্ছে রানিয়েরির দল। যদিও টানা ব্যর্থতার পর অবশেষে লিগের সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 4-2 গোলের জয়ে আবারও উজ্জীবিত হয়ে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। যে ম্যাচে ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডির হ্যাট্রিক জানান দিয়েছে দলটির আক্রমণ ভাগের শক্তিমত্তার। দলে নেই বড় কোনো ইনজুরির সমস্যা, তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে লিস্টার সিটি। ইতিহাসও কথা বলছে লিস্টারের পক্ষেই, কারণ 1989 এর পর শেষ 6 বারের মুখোমুখি দেখায় একবারও ফক্সদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বোর্নমাউথ, যার মধ্যে 2টি ড্র ও 4টিতেই হেরেছে ক্লাবটি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে নিজেদের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে দু দলেরই রয়েছে 2টি ম্যাচে জয়। তাই বোর্নমাউথ যেমন চাইবে 27 বছরের ব্যর্থতা ভেঙে জয় পেতে, তেমনি ফক্সরা চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। এদিকে কদিন আগেই চেলসির কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানো আর্সেনাল মাঠে নামবে এভারটনের বিপক্ষে। সমান 15 ম্যাচে ব্লুজদের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে থেকে 34 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে গানাররা। তাই সেই অবস্থান ধরে রেখে আবারও শীর্ষে ওঠার অপেক্ষায় থাকতে চাইবেন কোচ আর্সেন ওয়েঙ্গার। দু দলের পরিসংখ্যানে এভারটনের চেয়ে শক্ত অবস্থানে আর্সেনাল। শেষ 5 ম্যাচে 4 জয়ের বিপরীতে টফিম্যানদের 2টি ড্র ছাড়া জয় নেই একটিতেও। এছাড়া 5 বারের মুখোমুখি দেখায় গানারদের জয় 4টি ও ড্র 1টিতে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। ইউরোপিয়ান ফুটবলের আরো খবর। লা লিগায় গতরাতে অঘটনের শিকার অ্যাটলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা ভিয়ারিয়ালের কাছে 3-0 গোলে বিধ্বস্ত হয়েছে রোজি ব্লাঙ্কোসরা। এই হারে টেবিলের 6 নম্বরে নেমে গেছে সিমিওনের দল। এদিকে সিরিয়াতে বিগ ম্যাচে এসি মিলানকে একমাত্র গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরো মজবুত করেছে রোমা। ভিয়ারিয়ালের মাঠ ক্যাম্প এল মাদ্রিগাল, যেখানে ফর্মের বিবেচনায় আগে থেকে খুব একটা ভালো অবস্থানে নেই অতিথি হিসেবে খেলতে আসা অ্যাটলেটিকো মাদ্রিদ। কারণ এই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে খেলা শেষ 8 ম্যাচে মাত্র 2 বার জয়ের দেখা পেয়েছে অ্যাটলেটিকো। দস সান্তোস প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনার। এদিকে সিরিয়ার বিগ ম্যাচে স্তাদিও অলিম্পিকোতে এসি মিলানকে আতিথ্য দিয়েছে আরেক জায়ান্ট রোমা। যদিও দু দলের মাঠের লড়াই শুরু থেকেই হতাশা উপহার দিতে থাকে মাঠে উপস্থিত সমর্থকদের। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে তুলনামূলকভাবে কিছুটা ধার বাড়ায় রোমা। ফলাফলটাও আসে দ্রুত। মানোলাসের অ্যাসিস্ট করা বলকে জালের ঠিকানায় গুজে দিয়ে স্বাগতিকদের গ্যালারিতে উৎসবের ঢেউ তুলে দেন রোমার হয়ে খেলা বেলজিয়ান মিডফিল্ডার রাডজা নাইনগোলান। শেষ পর্যন্ত লিডের পাশাপাশি ওই 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইউরোপের বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কার জিতলেন CR7। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া এই পুরস্কার জয়ের পথে রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। আগামী 11 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে রোনালদোর হাতে। সুসময় এভাবেই বুঝি ভাগ্যবানের পিছু নেয়, নইলে ক্যারিয়ারের সব অর্জন একই সাথে একই সময়ে নিজের ভাগ্যে জুটলো কি করে। সেই ইউরো থেকে শুরু, এবার ব্যালন ডিওর। হয়তো বুঝতে কারো বাকি নেই, বলা হচ্ছে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। একত্রীভূত হবার আগে সবশেষ 2008 সালে এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। আনন্দে অভিভূত হয়ে উচ্ছ্বাসটা তার খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড খুশি, এটা আমার জন্য বিশাল সম্মান। এই গোল্ডেন বল জয়ের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। যারা আমাকে এই পুরস্কার জয়ের সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ক্লাব রিয়াল মাদ্রিদ, আমার দেশ পর্তুগাল, সবাই আমার গর্ব। সবাই আমাকে এই সম্মান জয়ে সাহায্য করেছে। আমি সত্যিই আমার ক্যারিয়ারে কোনোদিনই তাদের ভুলবো না।
বিশ্বজয়ের নেশা যখন কাউকে পেয়ে বসে তিনি তখন বাঁধনহারা গতিতেই ছুটবেন। CR7 যেন এখন সেরকম গতিতেই ছুটে চলেছেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এবছরে 42 ম্যাচে 14টি অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন 38টি। লা লিগায় 30 ম্যাচে 31টি গোলের পাশাপাশি 9টি গোলে রয়েছে তার অ্যাসিস্ট করার কারুকাজ। বিনয় কণ্ঠে থাকলেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের জন্য তা মোটেই নয়। সবাই ভালো ফর্ম ধরে রাখতে চায়, স্বাভাবিকভাবে আমিও তাই চেয়েছি। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যতদিন খেলবো সব সময় সেটাই করব। ফ্রান্সের প্যারিসে ঘোষিত সারা বিশ্বের 173 জন সাংবাদিকের ভোটে এবারের ব্যালন ডি'অরের জন্য নির্বাচিত হন রোনালদো। যে দৌড়ে CR7 এর পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও এবারের ইউরোতে দারুণ পারফর্ম করা ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যান, যেখানে চূড়ান্ত তালিকায় ছিল 30 জন ফুটবলারের নাম। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। চতুর্থবারের মতো ব্যালন ডি'অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় এক দশক ধরে ফুটবল অঙ্গনের এই পুরস্কারটি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে এ সময়ের বড় দুই তারকা মেসি এবং রোনালদোর মাঝে। এর আগে দীর্ঘ সময় নির্দিষ্ট দুই ফুটবল তারকার মাঝে এমন প্রতিযোগিতা হয়নি। করে নাম দেয়া হয় ফিফা ব্যালন ডি'অর, তবে এবছর থেকে আবারও এককভাবে দেয়া হচ্ছে পুরস্কারটি। এই পুরস্কার প্রচলনের পর থেকে পুরস্কারটি প্রাপ্তি এবং পাওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন অনেক ফুটবলার। তবে প্রায় দীর্ঘ এক দশক নির্দিষ্ট দুই ফুটবলারের মাঝে পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে হয়নি এমন প্রতিযোগিতা। তিনবার করে ব্যালন ডি'অর জেতার তালিকায় নাম আছে ইউহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন্দের, আর দুইবার করে জিতেছেন বেকেনবাওয়ার, কিগান, রুমেনিগেরা। এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে লম্বা সময় কারোর সাথেই প্রতিযোগিতা করতে হয়নি তাদের। 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত ব্যালন ডি'অর ভাগাভাগি হয়েছে বর্তমান সময়ে দুই কিংবদন্তি ফুটবলার মেসি এবং রোনালদোর মাঝে। এমন দীর্ঘ সময় দুই ফুটবলারের মাঝে এই সম্মান জেতার প্রতিযোগিতা দেখেনি ব্যালন ডি'অর। দীর্ঘ এক দশকে মেসি পেয়েছে 5 বার আর রোনালদো এবার সহ জিতেছেন 4 বার। 5 বার ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি দ্বিতীয় স্থানে থাকলেও পয়েন্টে ছিলেন অনেক পিছিয়ে। রোনালদো যেখানে 745 পয়েন্ট, সেখানে ফুটবলের খুদে জাদুঘরের পয়েন্ট মাত্র 315। রোনালদো ব্যালন ডি'অরের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এবার জিতলেন এই পুরস্কার। কিন্তু ফুটবল ভুবন জুড়ে লিওনেল মেসির যে আধিপত্য, তাতে করে প্রশ্ন উঠেছে মেসি থেকে রোনালদোর 429 পয়েন্ট ব্যবধান কেন? বিস্ময় জন্মেছে এত পয়েন্ট ব্যবধান নিয়ে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাঝে দীর্ঘ পুরনো ক্রিকেটীয় যুদ্ধ অ্যাশেজ টেস্ট সিরিজ প্রথমবারের মতো হতে যাচ্ছে ডে নাইট পদ্ধতিতে। 2017 সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে শুরু হবে নতুন পদ্ধতিতে এই দ্বৈরথ। 23 নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। পিঙ্ক বলে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ হবে 2 ডিসেম্বর। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেন। এর আগেও অ্যাডিলেডে 2 দিনের দিবারাত্রি টেস্ট আয়োজনের অভিজ্ঞতা আছে। পার্থে তৃতীয় সিরিজের টেস্ট হবে 14 ডিসেম্বর। সিডনিতে ট্র্যাডিশনাল বক্সিং ডেতে অনুষ্ঠিত হবে চতুর্থ ম্যাচ। আর নতুন বছর 2018 সালে মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। আমার মনে হয় না এটা কোনো ঝুঁকির কারণ হবে। দিবারাত্রি টেস্ট ম্যাচ এখন অনেক সফল। এডিলেড স্টেডিয়াম কর্তৃপক্ষের উপর আমাদের আস্থা আছে, তারা এই পদ্ধতি সম্পর্কে অবগত আছেন। আর ইসিবিকে ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য। পাশাপাশি আমাদের ক্রিকেটারদেরও ধন্যবাদ দেব, কারণ তারা দিবারাত্রি টেস্ট ম্যাচে আগ্রহ প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চয়তা দিয়েছে চেন্নাইয়ের স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার ভারদা নামের এক সাইক্লোন চেন্নাইকে অতিক্রম করে যায়। সেই ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চিদাম্বরম স্টেডিয়ামের পিচের তেমন কোনো ক্ষতি হয়নি। মাঠের সাইড স্ক্রিনের ক্ষতি হয়েছে, কিছু ভাল্ব ঝড়ে উড়ে গিয়েছে, আর শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাইক্লোনে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে সবকিছু। শুক্রবার সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। সেজন্য দুদল ইতোমধ্যেই চেন্নাই অবস্থান করছে। লিওনেল মেসির সঙ্গে দেখা করে এবার স্বপ্ন পূরণ হলো ভক্ত মুর্তজা আহমাদির। ফেব্রুয়ারিতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মেসির আর্জেন্টিনার জার্সি বানিয়ে শরীরে পরে ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে মুর্তজা। এরপর রয়টার্সে তার সাক্ষাৎকার নেওয়া হলে সেখানে মেসির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে এই আফগান ভক্ত। পরে অবশ্য ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর মেসির পক্ষ থেকে স্বাক্ষর সহ আর্জেন্টিনা এবং বার্সেলোনার জার্সি ও ফুটবলের বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে পেলেও আর্জেন্টাইন তারকার সাথে আর দেখা করা হয়নি মুর্তজার। কিন্তু এবার ভক্তের সেই ইচ্ছাও পূরণ করলেন মেসি। দোহার আল
গারাফা স্টেডিয়ামে আল আহলি সৌদির বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলার পূর্বে মুর্তজার সঙ্গে মাঠে প্রবেশ করেন মেসি। দিনাজপুরের স্টেশন ক্লাব টেনিস গ্রাউন্ডে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এম আব্দুর রহিম স্মৃতি টেনিস টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দ্বৈত বিভাগে রংপুর অফিসার্স ক্লাব মুখোমুখি হয় ঠাকুরগাঁও অফিসার্স ক্লাবের। খেলায় ঠাকুরগাঁওকে সরাসরি 2-0 সেটে হারায় রংপুর অফিসার্স ক্লাব। আরেক ম্যাচে গাইবান্ধা অফিসার্স ক্লাবকে 2-1 সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দিনাজপুর অফিসার্স ক্লাব। টুর্নামেন্টে স্বাগতিক দিনাজপুর ছাড়াও রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রতিযোগীরা অংশ নেয়। খেলার সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুধবার অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। বিপিএলে সকার ক্লাব ফেনীর বিপক্ষে কষ্টের জয়ে শিরোপার রেসে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। লিগের শেষ প্রান্তে ম্যাচ পাতানোর শঙ্কায় বন্দরনগরীর দলটি। এবং রাতে ইংলিশ লিগে বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ ব্রুনমার্ক। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।